আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে দশম অধ্যায় সম্পর্কিত একতরফা দাখিলা পদ্ধতিতে মালিকানা সত্ত্বের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এইখানে মূলত আমরা প্রথমে সম্পত্তির সমূহ যোগ করব, যে মোট সম্পদ হবে, তারপর সেই মোট সম্পদ থেকে দায় বিয়োগ করব। দুইটা টাকার কলাম হবে, একটা প্রারম্ভিক, একটা সমাপনী। এটা এখানে যদি মূলধন নির্ণয়ের সূত্রটা হচ্ছে মূলত সম্পদ মাইনাস দায় সমান মূলধন। তাহলে এই যে প্রারম্ভিক একটা কলাম লিখবো আর সমাপনী একটা কলাম। তো প্রারম্ভিক সম্পদগুলো থেকে প্রারম্ভিক দায় বিয়োগ করলে প্রারম্ভিক মূলধন বের হবে। সমাপনী সম্পদ সমূহ যোগফল যা হবে সেখান থেকে সমাপনী দায় বিয়োগ করে সমাপনী মূলধন বের হবে। এখন যেহেতু প্রারম্ভিক আর সমাপনী আমরা একসাথে করতেছি, তাই দুইটা পাশাপাশি ঘর অঙ্কন করব, কলাম অঙ্কন করব। মনে করি আমি কিছু এখানে টাকা লিখব কাল্পনিক। মনে করি নগদ তহবিল এর প্রারম্ভিক দেয়া আছে 15,000 টাকা, সমাপনী দেয়া আছে 15,000 টাকা, অঙ্কে দেয়া আছে। মনে করি ব্যাংক জমা, প্রারম্ভিক, সমাপনী, কাল্পনিক লিখলাম আমি সব টাকা। এখানে মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য 15,000, সমাপনী মজুদ পণ্য 25,000। প্রাপ্য হিসাব মানে দেনাদার, প্রারম্ভিক 10,000, সমাপনী 12,000। প্রাপ্য বিল মানে প্রাপ্য বিল, প্রাপ্য নোট মনে করি 5,000 5,000, সব কাল্পনিক লিখতেছি। আসবাবপত্র 20,000 20,000, যন্ত্রপাতি 30,000 30,000, দালান কোঠা 2 লক্ষ 2 লক্ষ, বিনিয়োগ মনে করি 40,000 40,000। আমি সব কাল্পনিক লিখলাম, টাকা সব কাল্পনিক লিখেছি। এমনও হতে পারে প্রথমে টাকা আছে শেষে নাই, অথবা শেষে আছে প্রথমে নাই, এরকম একটা ফাঁকা থাকতে পারে। যাই হোক, সব সম্পদগুলা প্রারম্ভিকটা প্রারম্ভিক লিখবো, সমাপনীটা সমাপনী লিখবো, এবার যোগ করব। এটা যোগ করে যা হবে এখানে লিখবো, এটা যোগ করে যা হবে এখানে লিখবো। এটা হচ্ছে মোট সম্পদ। এখান থেকে দায় সমূহ বিয়োগ করব। দায় কি কি থাকতে পারে? প্রদেয় হিসাব থাকতে পারে, মানে কি পাওনাদার। প্রদেয় হিসাব প্রারম্ভিকও থাকতে পারে, সমাপনীও থাকতে পারে। এগুলো আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, যেহেতু এটা থেকে যেহেতু এগুলো বিয়োগ করব, তাই বিয়োগ মানে ব্র্যাকেট বোঝাই। আবার প্রদেয় বিল থাকতে পারে 5,000 15,000, কাল্পনিক লিখলাম। ব্যাংক জমাতিরিক্ত থাকতে পারে, যদিও একটা অঙ্কের মধ্যে হয় উপরে ব্যাংক থাকলে জমা থাকলে নিচে ব্যাংক জমাতিরিক্ত থাকবে না, তাই না? এরকম থাকতে পারে। তো আমি মূলত বোঝানোর জন্য সব আইটেম এখানে লিখতেছি, এতগুলো আইটেম এক অঙ্কে থাকবে না। এরপরে এই আর কি থাকতে পারে? বকেয়া খরচ থাকতে পারে, তারপরে ঋণ থাকতে পারে। এইগুলা মূলত দায়। ভালো করে লক্ষ্য করি, সম্পদ সমূহ সব যোগ করে এখানে লিখেছি। তারপর দায় এতগুলি থাকবে না, হয়তো একটা দুইটা থাকতে পারে, সর্বোচ্চ 3টা থাকতে পারে। তোমরা অঙ্ক দেখবে বেশি দায় নাই। এখন কি করব? এই সম্পদ সমূহ থেকে এগুলো সব মাইনাস করে এখানে টাকা লিখবো। তো এখানে সব দায়গুলি লিখলাম। প্রারম্ভিক দায় প্রারম্ভিকের ঘরে লিখেছি, সমাপনী দায় সমাপনীর ঘরে লিখেছি। এখানেও কোনো অঙ্কে হয়তো থাকতে পারে ব্যাংক জমাতিরিক্ত প্রথমে আছে শেষে নাই, আবার শেষে আছে প্রথমে নাই, এরকম থাকতে পারে। তো আমি সবগুলাই লিখেছি। কাল্পনিক যেহেতু লিখবো, তো টাকা সব লিখতে সমস্যা কি? এবার এখান থেকে এগুলা মাইনাস করে এখানে লিখবো। কিভাবে? ক্যালকুলেটরে প্রথমে এটা তুলবো, তোলার পরে মাইনাস এত মাইনাস এত মাইনাস এত মাইনাস এত সমান দিয়ে যেটা পাবো সেটা এখানে লিখবো। এটা কিন্তু প্রারম্ভিক মূলধন বের হয়েছে সম্পদ থেকে দায় বিয়োগ করে। তো এই টাকাটা ক্যালকুলেটরে তুলে মাইনাস করে, এগুলি মাইনাস করে সবার শেষে যেটি পাবো সেটি সমাপনী মূলধন। এখানে লিখবো প্রারম্ভিক ও সমাপনী মূলধন। প্রারম্ভিক মূলধন এইটা, সমাপনী মূলধন এইটা। এইভাবে আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।